আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই, বললেন আইন উপদেষ্টা। আওয়ামী আমলের আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহার। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতিতে কমিশন। দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী ইউএনডিপি। ভালো মানুষ যেন ডেভিল হান্টের শিকার না হয়, মির্জা আব্বাসের আহ্বান। স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে, মন্তব্য। 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সিরিজের সংকলন ছোট কাকু 40 প্রকাশনা উৎসবের সাহিত্যে অবদান নিয়ে আলোচনা। এবং ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাব, জর্ডানের বাদশার প্রত্যাখ্যান। অধিবাসীদের বহাল রেখে গাজা পুনর্গঠনে আরব দেশগুলো একমত, মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 16টির মধ্যে 4টি মামলার রায় এবছরের অক্টোবরের মধ্যেই হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি বলেছেন, এই মামলাগুলোতে আসামি হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছেন। পলাতক থাকলেও আইন অনুযায়ী বিচার চলবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে হওয়া আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 300-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যালোচনা করে এখন পর্যন্ত 16টি মামলা হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এসব মামলার মধ্যে 4টি মামলার চার্জশিট এপ্রিল মাসের মধ্যে হবে। তারপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। অক্টোবরের মধ্যেই রায় হবে বলে আশা করেন আইন উপদেষ্টা। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। আইন উপদেষ্টা বলেন, দ্রুত হলেও সব নিয়ম মেনেই বিচার হবে। শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছে ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটার সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে আইসিটি আইনে করা 396টি মামলার মধ্যে 332টি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গায়েবী 16,429টি মামলার তালিকা করা হয়েছে, যার মধ্যে 1,214টি মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, ভোটের জন্য বড় কোনো চ্যালেঞ্জ তারা দেখছেন না। উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে সম্ভব নয়। বাংলাদেশে অন্যতম সেরা নির্বাচনের প্রত্যাশার কথা জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। নাজিব বেগ জানাচ্ছেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক দিক নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি এবং 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, জাপান, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক চলে 1.5 ঘন্টা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. ভোটার তালিকা হালনাগাদ কাজে সহায়তা করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন করার জন্য প্রত্যাশা করি, তবে নির্বাচন কবে হবে সেটি সরকারের সিদ্ধান্ত। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটি প্রস্তুতি। সীমিত পরিসরে আগে স্থানীয় সরকার নির্বাচন করলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ভালো মানুষ যেন অপারেশন ডেভিল হান্টের শিকার না হয়, এই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের আশেপাশে শয়তান রয়েছে, তারা সচিবালয়ের মধ্যে বসেই আওয়ামী লীগের কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাষ্ট্র মেরামতে 31 দফার রূপরেখা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে মুগদা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মশালা। বিএনপির রাষ্ট্র সংস্কারে উত্থাপিত দফাগুলো তুলে ধরেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন। 17 বছরকে ভোট দেই নাই, আমরা যখন ভোটের অধিকার ফিরে পাই, আইনের শাসন ফিরে পাই, আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, কিন্তু আমার ভোটটি যেন আমি নিজে দিতে পারি। রাষ্ট্র প্রত্যেকটি কাঠামোকে যে ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলোকে মেরামত করে বাংলাদেশকে আবারও একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই 31 দফার কর্মসূচি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে জাতীয় নির্বাচনের জন্য, আগে স্থানীয় নির্বাচনের জন্য নয়। এক নির্বাচন দেওয়ার জন্য কোনো প্ল্যানের মধ্যে ফেলা যায় না। অসংশক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব একটি প্রপার নির্বাচন করার জন্য, একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা দিয়ে যাব। সরকারের আশেপাশে যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত তারাই আসল ডেভিড মন্তব্য করেন তিনি। সরকার স্বীকার করার জন্য ঘোরা করার কি ভাই, সরকার তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সুযোগে আছে, ওগুলো আগে ধরেন। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ গত 17 বছরে সরকার রঙে রঙে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলায় এসেছে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু 40। প্রকাশনা উৎসবে শিশু সাহিত্যের ছোট কাকু 40 বইটির গুরুত্ব তুলে ধরেন গুণীজনরা। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের শিশু সাহিত্যের জনপ্রিয় নাম ছোট কাকু। বহু বছর ধরে ব্যতিক্রমী এই গোয়েন্দা সিরিজটি লিখে আসছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যার গল্প অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ ছোট কাকু সমানভাবে সফল। এরই ধারাবাহিকতায় ছোট কাকুর সাফল্যে যুক্ত হল নতুন পালক। অমর একুশে বইমেলা ঘিরে ছোট কাকুর 40টি গল্পের সংকলন নিয়ে প্রকাশ পেল বই
ছোট কাকু 40। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির প্রকাশনা উৎসবে অংশ নেন ছোট কাকু খ্যাত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছোট কাকু 40 যে সম্ভব এবং এত বড় একটি প্রকাশনা যে সম্ভব, সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন অন্য প্রকাশ। জন্য আমি অন্য প্রকাশকে অভিনন্দন জানাই। আজকে বাংলাদেশে ছোট কাকু সাগরের কলমে একটি বিশেষ চরিত্র হয়ে উঠেছে। কেউ বলতে পারেন পরিদরজা সাগর, চ্যানেল আই, এক সূত্রে গাথা, সেই জন্যে এখানে ছোট কাকু হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে শুধু এটা লেখা না, আমরা জানি বলেই এই কথাটা বলছি যে ফরিদুররহমান সাগরের এটি এই ছোট কাকু বা আমি যে অভিনয় করি যে ছোট কাকু সিরিজে, এই দুটো শুধু কিন্তু সাহিত্য এবং নাটক নয়, এটা আমাদের একটা মিশন। আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ মান প্রোডাকশন করার। সেটা কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু সবাই যেভাবে প্রশংসা করলেন আমাদের ভালো লেগেছে। আয়োজনে বিশিষ্টজনেরা বাংলাদেশের শিশু সাহিত্যে ছোট কাকুর গুরুত্ব তুলে ধরেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, ছোট কাকুর এই 40 ছোট কাকু, আমি নির্দ্বিধায় বলতে পারি আজকের এই বছরে বাংলা একাডেমির বইমেলায় শুধু না, বাংলা সাহিত্যের মধ্যে বড় একটি অর্জন অর্জিত হলো আমাদের এখানে। আমরা দাবি করব যে আরো সামনের যে 40 ছোট কাকু হবে কিংবা 41 ছোট কাকু হবে, সেটা কভার করবেন আফজাল হোসেন। দীর্ঘ ধারাবাহিকতায় 40টি বই ছোটদের জন্য রচিত হয়েছে, এমন কোনো ইতিহাস নেই। 21শে বইমেলায় অন্য প্রকাশ প্যাভিলিয়ন 23-এ এই বইটি পাবেন সাহিত্যপ্রেমীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। পড়তে ও লিখতে না পারায় বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের বড় অংশই শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রেইল পদ্ধতিতে ভাষাগত এই সংকট কাটিয়ে তাদের কেউ কেউ উচ্চশিক্ষা গ্রহণ করার পাশাপাশি অর্জন করছেন একাধিক ভাষার দক্ষতা। প্রশিক্ষকরা বলছেন, ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ালে লাখ লাখ দৃষ্টি প্রতিবন্ধী দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে জীবনের শুরুতে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে না পারা কিশোরগঞ্জের হাফিজুর রহমান ব্রেইল পদ্ধতিতে শিখে নিয়েছেন 4টি ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করা হাফিজুর এখন তার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের পরিচয় করিয়ে দিচ্ছেন জ্ঞান চর্চার সঙ্গে। বাংলা, ইংলিশ, তারপরে অঙ্ক, তারপরে হচ্ছে আরবি মোটামুটি শেখাচ্ছি। অন্য ভাষা যদি ওরা শিখতে আগ্রহী থাকে তো পরবর্তীতে হয়তো আমরা যারা আগ্রহী থাকে তাদেরকে ওই পদ্ধতিতে আমরা আরও তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করব। ঢাকার বারডো ব্লাইন্ড স্কুলে শিক্ষার্থীরা শিখে নিচ্ছেন কিভাবে লিখতে ও পড়তে হয়। দৃষ্টির সীমাবদ্ধতা কাটানোর পর তাদের সামনে খুলে যাচ্ছে বহু ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ। আমি যেহেতু ব্রেইল পারি, ব্রেইলে বাংলা, ইংরেজি, আরবি তিনটাই পড়তে পারি। আমার জন্য তো এটা আনন্দের বিষয় যে আমিও লিখতে পড়তে পারি। প্রথম কঠিন মনে হতো, এখন কেমন লাগে? এখন সহজ। প্রশিক্ষকরা বলছেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে। যারা পড়ালেখা করতে পারতেছে না, সেক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা অত ভালো না, সেক্ষেত্রে এই ছেলেমেয়েগুলো যখন বড় হয় এদের কাছে কিন্তু কর্মসেক্টরটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ভাষাগত দক্ষতা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের প্রস্তুতিকে সহজ করছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর ফিরে এলাম বিরতির পর। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। অধিবাসীদের বহাল রেখে গাজা পুনর্গঠনে আরব দেশগুলো একমত বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের ওভাল অফিসে দুনেতার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপ দেয়া হবে। গাজা পশ্চিমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটাকে ঢেলে সাজাতে হবে। তবে ফিলিস্তিনিদের গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থানের কথা জানিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করা সবার অগ্রাধিকার হওয়া উচিত। এবারে কৃষি সংবাদ। ব্যাংকের চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন ঝিনাইদহের খন্দকার মিজানুর রহমান। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন তিনি। তার এই সাফল্য অনুকরণীয় হয়ে উঠেছে অনেকের কাছে। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কালীগঞ্জ উপজেলার খন্দকার মিজানুর রহমান ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। 2018 সালের প্রথম 4 বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করেন তিনি। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষের খরচ বাদে বাৎসরিক আয় হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা। শুধুমাত্র অসময়ে লাইটিংয়ের মাধ্যমে এই ফলটা ফলানো সম্ভব হয়েছে এবং এটার এখন বাজার প্রাইসও অনেক হাই। আমি বাগান থেকেই 600 টাকা পাইকারি রেটে বিক্রি করতেছি, যেটা ঢাকা সহ বিভিন্ন জায়গার পাইকাররা আমার বাগান থেকে নিয়ে যাচ্ছে বর্তমানে। খন্দকার মিজানুরের বাগানের ড্রাগন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ন্যাচারাল যে ড্রাগন তো মিজানুরের বাগান থেকে আমি এখান থেকে নিতে আসছি। তার আগেও একবার নিলাম এখান থেকে। তো আমার এখান থেকে টোটালি আপনার 1 কেজি মালে আমার 12 টাকার মতো খরচ যায়। সেই খরচটা একসাথে যোগ করে আমরা 10 টাকা কেজিতে লাভ করে। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই বাগান দেখতে। আমরা এইরকম নতুন পদ্ধতিতে ড্রাগন চাষ এর আগে কখনো দেখিনি। ওনারই প্রথম এই চাষ, আর উনিও প্রথম এই পদ্ধতিতে ড্রাগন চাষ করছে। এই ড্রাগন চাষ দেখে আমাদের আসলে খুবই ভালো লাগছে। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলছেন কৃষি বিভাগ। মোটামুটি 12 ঘন্টা প্লাস সময় আমাদের ড্রাগন ফলের ফুল এবং ফল আসার জন্য প্রয়োজন। তো এক্ষেত্রে এই মিজানুর রহমানের বাগানে আমরা সন্ধ্যা থেকে প্রায় 4 ঘন্টা আলো ব্যবস্থা করা হচ্ছে। অভাবনীয় সাফল্যের কারণে ড্রাগন চাষের প্রতি কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নরসিংদীর নাগরিয়াকান্দিতে রাজস্বিক সৌন্দর্য নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ভিনদেশি টিউলিপ ফুল। বাহারি রঙের টিউলিপের চোখ জুড়ানো সৌন্দর্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের। শহরের যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ফুলের রাজ্যে স্বস্তি খুঁজে ফিরছেন দর্শনার্থীরা। সুমন রায়ের রিপোর্ট। অসাধারণ ও সুশোভিত ফুল টিউলিপ গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে টিউলিপের। তেমনি নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনা তীরবর্তী ছোট্ট বাগানে শোভা পাচ্ছে লাল, সাদা, গোলাপি সহ 5 রঙের টিউলিপ। বিদেশি এ ফুল এক নজর দেখতে বাগানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পাশেই রয়েছে আরেক ভিনদেশি ফুল পিটুইনিয়া। এই টিউলিপ ফুলগুলি দেখার জন্য সাধারণত সারা বাংলাদেশ থেকে লোক আসতেছে। আমি কখনো ভাবি নাই বাংলাদেশে এরকম একটা সুযোগ পাবো, সবাইকে দেখাতে পারবো টিউলিপ ফুল। একদিকে টিউলিপ, অন্যদিকে বাহারি পিটুইনিয়া। প্রকৃতির এমন সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। অত্যন্ত ভালো লাগছে, কারণ এখানে সবগুলি ফুলই আমার খুব পছন্দের মতো হয়েছে। ঢাকার আশেপাশে আসলে পাওয়া যাবে, এটা আমাদের জন্য খুব ব্লেসিং। ঢাকার কাছাকাছি এরকম একটা ফুলের রাজ্যে এসে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। ভারতের কাশ্মীরের টিউলিপ বাগানের অনুপ্রেরণা থেকেই মূলত এমন উদ্যোগ, জানান বাগান মালিক। কাশ্মীরে গিয়েছিলাম টিউলিপ দেখতে। তো আমি যখন গেলাম কাশ্মীর, 1 সপ্তাহ আগে টিউলিপ শেষ হয়ে গেছে, মানে বাগান আর ছিল না তখন। তো আমার মনে খুব কষ্ট নিয়ে মানে বাংলাদেশে আসতে হয়েছিল, যে টিউলিপ দেখতে যেও দেখতে পারি না। সেই আক্ষেপ থেকে আমার টিউলিপ বাগান করা। এখানে 5টা কালারের টিউলিপ করেছি আমি। আপন হাউসটা আমি মূলত সাজিয়েছি পিটুনিয়ার বিভিন্ন ভ্যারাইটিস কালার দিয়ে। এখানে প্রায় 15-16টা কালার আছে আমার এখানে। প্রকৃতির অমূল্য উপহার বাহারি এসব ফুল নিমিষেই ভালো করে দিতে পারে মানুষের মন।
এনে দিতে পারে মানসিক প্রশান্তিও। তাই সারা দেশেই ফুলের এমন রাজ্য গড়ে তোলার আহ্বান প্রকৃতিপ্রেমীদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে খেলার খবর। বিভিন্ন ক্লাবদেরকে, বিভিন্ন ন্যাশনাল টিমদেরকে ইনফর্ম করে রাখবো যে আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন শান্ত, মুশফিক মাহমুদুল্লাহ সহ জাতীয় দলের তারকারা। অফিসিয়াল অনুশীলনের চতুর্থ দিনে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করে টিম টাইগার্স। বিপিএল এর পরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হলেও বিশ্রামে ছিলেন ফরচুন বরিশালের জাতীয় দলের সদস্য সহ অন্য তারকারা। অনুশীলনের শুরুতে টাইগাররা ফিটনেস নিয়ে কাজ করলেও পরে ম্যাচ সিনারিওতে ব্যাটিং বোলিং এর অনুশীলন সারে। এ সময় হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। 19 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলে ওই দিন বাংলাদেশের মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপে বাংলাদেশের পরেই 2 ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের সঙ্গে। ফিক্সিং এর দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-20 বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। 2 বছরের তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয় আইসিসি থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হয় সোহেলিকে। আইসিসির অ্যান্টি কারাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করায় এ বছরের 10 ফেব্রুয়ারি থেকে সোহেলির নিষেধাজ্ঞায় শাস্তি কার্যকর করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্পট ফিক্সিং এর প্রস্তাব দেন সোহেলি। তবে সেই নারী ক্রিকেটার ফিক্সিং এর প্রস্তাবে রাজি না হয়ে টিম ম্যানেজমেন্টের সহায়তায় আইসিসির দুর্নীতি দমন বিভাগে জানান। 2 ক্রিকেটারের সেই কথোপকথনের অডিও ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের হয়ে সোহেলি সবশেষ ম্যাচ খেলেছেন 2022 সালে। সব মিলিয়ে 2টি টি-20 ও 13টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন 11টি, ব্যাট হাতে করেছেন 6 রান। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। আওয়ামী আমলের আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহার। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতিতে কমিশন। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী ইউএনডিপি। ভালো মানুষ যেন ডেভিল হান্টের শিকার না হয়, মির্জা আব্বাসের আহ্বান। স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে, মন্তব্য। 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সিরিজের সংকলন ছোট কাকু 40 প্রকাশনা উৎসবে সাহিত্যে অবদান নিয়ে আলোচনা। এবং ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাব, জর্ডানের বাদশার প্রত্যাখ্যান। অধিবাসীদের বহাল রেখে গাজা পুনর্গঠনে আরব দেশগুলো একমত, মন্তব্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।